কেউ কি বলতে পারেন মানুষ কেন সমাজ, রাষ্ট্র এগুলোর মতো বড় বড় জটিল সব প্রতিষ্ঠান তৈরি করতে পারে, কিন্তু অন্য কোনো প্রাণী কেন সেটা তৈরি করতে পারে না? প্রাণীদের ভিতরে দলবদ্ধভাবে চলার প্রবণতা আছে, কিন্তু সত্যিকারের সমাজ বা রাষ্ট্র বলতে যা বোঝায় এটা তৈরি করা একমাত্র মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর পক্ষে সম্ভব না। এটাই হলো আশরাফুল মাখলুকাত মানুষের সাথে রেস্ট অফ দ্য মাখলুকাতের পার্থক্য। এই পার্থক্য তৈরি হওয়ার মূল কারণটা হচ্ছে তথ্য বা ইনফরমেশনের উপরে মানুষের টোটাল কন্ট্রোল। যেমন দেখেন, আমি একটা কন্টেন্ট তৈরি করতেছি, আপনারা সবাই কন্টেন্টটা দেখতেছেন। এটা কিন্তু একমাত্র মানুষের পক্ষেই সম্ভব। আপনার পোষা বিড়ালটা বা আমার পোষা কুকুরটা বা ধরেন একজন বান্দর, উনার পক্ষে কিন্তু আমাদের মতো এরকম কন্টেন্ট তৈরি করাও সম্ভব না, বা কন্টেন্ট দেখাও সম্ভব না, কিংবা কন্টেন্ট থেকে ইনফরমেশনটা প্রসেস করাটা সম্ভব না। এই জন্যই ইনফরমেশন টেকনোলজি মানুষকে অন্যান্য প্রাণীদের চেয়ে আলাদা করেছে। আমরা যদি ইনফরমেশনের ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারি ইনফরমেশন প্রসেসিং এবং ট্রান্সমিশন এই জিনিসটা যত ভালো হয়েছে, মানুষের সমাজে তত বেশি বৈপ্লবিক উন্নতি সাধিত হয়েছে। আর এই ইনফরমেশনের যে ইতিহাস, এই ইতিহাস সেই প্রাচীন যুগ থেকে শুরু করে একদম মডার্ন এজ পর্যন্ত, এটা নিয়েই ইউভাল নোয়াহ হারারির বিখ্যাত বই নেক্সাসে তিনি আলোচনা করেছেন। বইয়ের রিভিউতে ঢুকে যাওয়ার আগে আপনাদের কাছে আমি যে প্রশ্নটা করেছিলাম, সেটার উত্তর নিয়ে একটু কথা বলি। পৃথিবীর হিস্ট্রিতে প্রথম রেকর্ডেড হিউম্যানের নাম কি? মজার বিষয়, তিনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা। সুমেরিয়ান যে সভ্যতা, সেই সভ্যতার একজন রাজকর্মচারী ছিলেন। তার কাজ ছিল খাজনা আদায় করা। বেসিক্যালি তিনি একজন ট্যাক্স কালেক্টর ছিলেন। তো সেই আমলে ফসলের একটা অংশ খাজনা হিসাবে কালেক্ট করা হতো। তো উনার কাজ ছিল এটাই। ভদ্রলোকের নাম ছিল কুসিম। উনার নাম আমরা কিভাবে জানতে পারি? ওই সুমেরিয়ান সভ্যতার দলিল, দস্তাবেজ এগুলা একটা ক্লে সিলিন্ডারের ভিতর উনারা লেখা রাখতো। এই সিলিন্ডারের ভিতরে উনি যে ট্যাক্স আদায় করেছেন সেখানের বার্লির তালিকাটা উল্লেখ করছেন, আর নিচে তিনি তার একটা সিগনেচার দিয়ে দিচ্ছেন, যেভাবে আমরা আমাদের ডকুমেন্টসের শেষে বা চিঠিপত্রের শেষে একটা সিগনেচার দিই। তো জানা গেল কি, যে পৃথিবীর সর্বপ্রথম যে হিউম্যানের নাম বা যে ব্যক্তির নাম রেকর্ডেড অবস্থায় আছে, তিনি কোনো রাজা নন, বাদশাহ নন, পুরোহিত না, সে বেটা একজন সরকারি কর্মকর্তা। অনেকেই বলতে পারেন যে কুসিম বেটা সরকারি কর্মকর্তা ছিল সেই আমলে, তার কাজ সে করছে। তো এটা কেন এত গুরুত্বপূর্ণ, বা এই বইয়ের সাথে এটার কি সম্পর্ক? তথ্য প্রযুক্তির বিবর্তনের একটা পর্যায়ে মানুষ কিন্তু লিখতে শিখে, আর লিখতে শিখার ফলে মানব সমাজে মানে বিশাল এক রেভলিউশন হয়ে গেছে। মানুষ প্রথম যখন ইনফরমেশনকে ব্যবহার করা শিখে, এটা মূলত হচ্ছে ভয়েসের মাধ্যমে কমিউনিকেশন, তার মানে ভাষার আবিষ্কার। হ্যাঁ, ভাষার মাধ্যমে একজন মানুষ আরেকজন মানুষের সাথে কমিউনিকেট করতে পারে। একটা গোত্রের ভিতর মানুষ থাকে, তারা দেখা যায় কি একজন আরেকজনের সাথে যোগাযোগ করতেছে, যে কোনো একটা প্ল্যানিং করতে পারতেছে, কোনো শিকার করার বা হান্টিং, গ্যাদারিং এইসব জিনিসের ব্যাপারে। আরেকটা বিষয় হচ্ছে কি, এক জেনারেশনের কাছ থেকে আরেক জেনারেশনের তথ্যটা ট্রান্সমিশন হওয়ার একটা সুযোগ তৈরি হইতেছে। যেমন বাপের কাছ থেকে পোলা একটা জিনিস জানতেছে, দাদার আমলের একটা তথ্য, সেটা মুখে মুখে আরেকটা জেনারেশনের ভিতর ছড়ায় যাচ্ছে। এটাতে একদিকে সুবিধা হচ্ছে যে তাদের হান্টিং বা খাবার দাবার গ্যাদারিং এর সুবিধা হচ্ছে, সোসাইটি যেমন বিল্ড আপ হইতেছে। একই সাথে ওই সময়টাতে ধর্ম বলেন, মিথ বলেন, এই সমস্ত জিনিসগুলা আস্তে আস্তে ডেভেলপ করা শুরু হয়েছে। এবং এই জিনিসগুলা দেখা যায় কি অনেক মানুষকে একসাথে নিয়ে আসছে। তো একটা তাদের ভিতর সেন্স অফ বিলঙ্গিংস, বা আমি এই গোত্রে বা আমি এই একটা গোষ্ঠীর ভিতর বিলং করি, এই জিনিসটার একটা সেন্স তাদের ভিতরে প্রোভাইড করছে। এবং এটার ফলে আস্তে আস্তে মানব সমাজ গঠন হওয়া শুরু হয়েছে। মানব সমাজ ডেভেলপ হতে হতে একটা সময় মানুষ লেখা শিখে গেল। লেখা শিখার সবচেয়ে বড় যে সুবিধাটা, সেটা হচ্ছে যে ইনফরমেশনটা মানুষ স্টোর করে রাখতে পারতেছে। আগে যেমন ইনফরমেশন ট্রান্সফারের সিস্টেমটা ছিল ওয়ার্ড অফ মাউথ, মানে একজনের কাছ থেকে শুনে আরেকজন ইনফরমেশনটা পাচ্ছে। লেখা আবিষ্কার হওয়াতে যে সুবিধাটা হচ্ছে, ইনফরমেশনটা লিখিত আকারে আমি স্টোর করে রাখতে পারতেছি। এর ফলে দলিল দস্তাবেজ তৈরি করা সম্ভব হচ্ছে। হিস্ট্রি বলেন, অন্যান্য বইপত্র, এই সমস্ত জিনিসপত্র লেখা সম্ভব হচ্ছে। এমনকি ধরেন এই দলিল বা রিটেন ডকুমেন্টস ছাড়া কোনো সরকার বা রাষ্ট্র চিন্তা করা যায় না। তো লেখা যখন আবিষ্কার হলো, একই সাথে অর্গানাইজড একটা সরকার তৈরি করা সম্ভব হলো। লেখার সিস্টেম ডেভেলপ হইতে হইতে একটা সময় কাগজের আবিষ্কার হলো, লেখালেখি চলতেছে। কিন্তু এগুলাতে বলা যায় যে খুব বেশি ট্রাস্টিক্যাল বা রেভলিউশনারি কিছু কিন্তু হয় নাই। এর ভিতরে মানুষের যে রাজ্য, সাম্রাজ্য, সভ্যতা, এইসব অনেকটুকু আগে গেছে। অ্যান্টিকুইটির বিভিন্ন বড় বড় সাম্রাজ্য
রোমান সাম্রাজ্য বা গ্রিক ম্যাসিডোনিয়ান সাম্রাজ্য, এদিকে পারস্য সাম্রাজ্য, এদের রাইজ হয়েছে, এদের ফল হয়েছে, পতন হয়েছে। এরপরে ইউরোপে দেখা গেছে যে রোমের পতনের পরে বিভিন্ন সামন্ততন্ত্রের উত্থান এবং পতন, অনেক কিছু ঘটে গেছে এর ভিতরে। কিন্তু ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে তেমন ড্রাস্টিক্যাল বা রেভলিউশনারি তেমন কোনো চেঞ্জ কিন্তু ওই সময়টাতে দেখা যায় না। পরবর্তী স্টেজে মানুষ কখন উত্তরণ করতে পারলো, সেটা হচ্ছে যে প্রিন্টিং প্রেস আবিষ্কারের সময়টাতে। গুটেনবার্গ যখন প্রিন্টিং প্রেস আবিষ্কার করছে, এর ফলে একটা পুরো একদম ড্রাস্টিক রেভলিউশনারি চেঞ্জ ঘটে গেছে। প্রিন্টিং প্রেসের আবিষ্কারের ফলে বই জিনিসটা খুব অ্যাভেলেবেল হয়ে গেল। মানুষ, সাধারণ জনসাধারণের পক্ষে জ্ঞানকে রিচ করাটা খুব সহজ হয়ে গেছে। মধ্যযুগে দেখা যায় যে জ্ঞান একটা শ্রেণীর হাতে কুক্ষিগত অবস্থায় ছিল। এই রাজা বাদশাহ আর পুরোহিত যাজক, উনারাই মোটামুটি আর কি জ্ঞানের ভান্ডার বলা যায়। আর সাধারণ জনগণের এতটা আগ্রহ ছিল না, আর তারা সেটা রিচও করতে পারতো না। এর প্রথম একটা এফেক্ট দেখা যায় যখন মার্টিন লুথার প্রোটেস্ট্যান্ট আন্দোলনটা শুরু করেন। তিনি বলেন যে যে ধর্ম, এটা কিন্তু একদম ক্যাথলিক চার্চের একচ্ছত্র কোনো সম্পত্তি না, মানে বাপদাদার সম্পত্তি না তাদের। তিনি করলেন কি, যে বাইবেলটা জার্মান ভাষায় অনুবাদ করে সাধারণ জনগণের ভিতর তিনি ছড়াই দিচ্ছেন। হ্যাঁ, সাধারণ জনগণ বাইবেলে কি লেখা আছে সেই জিনিসটা নিজেরাই এখন পড়ে জানতে পারতেছে। এর জন্য তাদের আর যাজকদের কাছে যাওয়ার প্রয়োজন হইতেছে না। তো এটার ফলে যেটা হচ্ছে যে সাধারণ মানুষের ভিতরে বিশাল একটা সচেতনতা তৈরি হয়ে গেছে। রাজা বাদশাহ বলেন বা যাজক শ্রেণী বলেন, তাদের যে ইম্প্যাক্ট আছে, এই ইম্প্যাক্টটা আস্তে আস্তে কমা শুরু হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে গণতান্ত্রিক আন্দোলন, বিপ্লব, এই জিনিসগুলো শুরু হলো। যাজক বা চার্চের যে ক্ষমতা, সেটা আস্তে আস্তে হ্রাস পাওয়া শুরু হয়েছে। প্রিন্টিং প্রেসের অ্যাভেলেবিলিটির কারণে একটা সময় সংবাদপত্রের আবির্ভাব হলো। সংবাদপত্র দেখা গেল কি, একটা সময় গণমানুষের যে মতামত আছে বা তাদের যে চিন্তার থট প্রসেস আছে, এই জিনিসটাকে বিশালভাবে প্রভাবিত করা শুরু করলো। আমরা যদি ওই সময়টার ইউরোপের দিকে তাকাই, তখন দেখতে পাই কি, সংবাদপত্র একাধারে সমাজের বিবেক হিসাবে কাজ করতেছে, আবার সাধারণ মানুষের অধিকারের পক্ষেও তারা কথা বলতেছে। আবার তারা যেভাবে আর কি নিউজ বা যেভাবে বায়াস দিতেছে, সাধারণ মানুষ দেখা যাচ্ছে কি সেই পথেই ধাবিত হচ্ছে। একটু যদি সামনের দিকে আমরা আগাই, দেখতে পাই যে প্রোপাগান্ডা জিনিসটা সিনে চলে আসে। অনেক বিপ্লবের ক্ষেত্রেই জনগণের যে মতামত, সেটাকে ইনফ্লুয়েন্স করার জন্য বিভিন্ন রকম ভাবে প্রোপাগান্ডা ছড়ানো হয়। যেমন রাশিয়ান রেভলিউশনের সময় আমরা দেখতে পাই যে তাদের নিজস্ব পাবলিকেশন ছিল, বা ফ্যাক্টরি ওয়ার্কার্স তাদের মাঝখানে লিফলেট, এসব জিনিসগুলো বিতরণ করে তাদেরকে তার জনমতটাকে কিভাবে প্রভাবিত করা যায় সেই জিনিসটার চেষ্টা ছিল। তবে আগেকার দিনে জনমতকে প্রভাবিত করতে একটা সার্টেন একটা সময় লাগতো। এই জিনিসটা ওভারনাইট করা সম্ভব হতো না। প্রযুক্তি যত আধুনিক হইতেছে, মিডিয়ার ইনফ্লুয়েন্সটা তত বেশি বাড়তে থাকে। প্রিন্ট মিডিয়ার পরে একটা সময় চলে আসলো ইলেকট্রনিক মিডিয়া, বেতার চলে আসছে, বেতারের পরে আসলো টেলিভিশন। একটা প্রিন্ট মিডিয়া যত সহজে একটা নিউজ পেপার অথবা পাবলিশ বুক যত সহজে জনমতকে প্রভাবিত করতে পারে, তার চেয়ে অনেক দ্রুত প্রভাবিত করতে পারে একটা রেডিও বার্তা কিংবা একটা টেলিভিশন বার্তা, টেলিভিশনে প্রকাশিত একটা নিউজ। এখন এটা একই সাথে পজিটিভ যেমন এফেক্ট ছিল, তেমনি নেগেটিভ এফেক্টও আছে। যেমন পজিটিভ এফেক্ট বলতে জনসাধারণের অধিকার আদায় করা বা রাষ্ট্রের পলিসিকে একটা পজিটিভ দিকে পরিচালিত করতে যেমন একটা প্রেশার হিসাবে কাজ করতেছে, তেমনি আবার দেখা যায় কি, যে কোনো একটা নেগেটিভ নিউজ সেটা হয়তো জনমতকে একটা নেগেটিভ দিকে হয়তো প্রভাবিত করতে পারে। বিংশ শতাব্দীতে আইসা হিসাব নিকাশ সব একদম উল্টাপাল্টা হয়ে গেছে। ইন্টারনেট আসার পরে যেমন খুব ড্রাস্টিক্যাল একটা পরিবর্তন আসছে, সোশ্যাল মিডিয়া আসার পরে মানে সবকিছু একদম উল্টায় পাল্টায় গেল। আর এখন তো চলে আসতেছে মার্কেটে এআই। যেমন একটা ইলেকট্রনিক মিডিয়াতে জনমতকে প্রভাবিত করতে যেই সময়টা লাগে, সোশ্যাল মিডিয়াতে দেখা যায় কি তার হয়তো 100 ভাগের 1 ভাগ সময়ও লাগে না। একটা জাস্ট পোস্ট, একটা হয়তো গুজব বা হয়তো একটা লেজিট পোস্টই, সেটা কিন্তু জনমতকে এমনভাবে প্রভাবিত করতে পারে, কোনো একটা দেশের সরকার পর্যন্ত পতন হয়ে যেতে পারে। এটার অসংখ্য উদাহরণ কিন্তু আমরা রিসেন্টলি দেখতেছি। আর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সড রেভলিউশন, এটা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে। এই বইয়ের ভিতরে রাইটার তিনি কিন্তু যে 2018 সালে মায়ানমারে যে রোহিঙ্গাদের উপর একটা নৃশংসতা চলেছিল, এই জিনিসটাকে প্রথম আর কি বলা যায় কি, যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সড একটা ম্যাস ভায়োলেন্স হিসাবে তিনি আখ্যায়িত করেছেন। দেখা যায় কি, সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম মানুষকে যেদিকে গাইড করে নিয়ে যায়, মানুষও ভেড়ার পালের মতো সেদিকেই ছুটে চলে। সোশ্যাল মিডিয়ার একটা বিষয় কি, ভাইরাল যে কন্টেন্টস বা যে ধরনের কন্টেন্টস গুলা এঙ্গেজিং,
সেগুলা সে সাধারণত প্রিফার করে। আর ভায়োলেন্স, গ্যাঞ্জাম এই টাইপের জিনিসগুলা স্বাভাবিকভাবেই একটু বেশি এঙ্গেজিং। আমরা ভালো জিনিসের চেয়ে গন্ডগোল এই টাইপের জিনিসগুলা আমরা একটু দেখতে বেশি পছন্দ করি। অনেক ক্ষেত্রেই দেখা যায় কি যে কমিউনিটি গাইডলাইনস এগুলা দিয়েও জিনিসগুলাকে আটকায় রাখা যায় না। তো যখন একটা জিনিস ভাইরাল হয়ে যায় তখন স্বাভাবিকভাবে মানুষের জনমতটাও খুব দ্রুত ওইদিকে অগ্রসর হতে থাকে। তো সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার আগেই দেখা যায় কি ঘটনা যা ঘটা যায় ড্রাস্টিক্যাল একটা পলিটিক্যাল চেঞ্জ হয়তো চলে আসতেছে, কিংবা ম্যাস লেভেলের ভায়োলেন্স এই ধরনের জিনিসও ঘটে যেতে পারে। সামনে হয়তো দেখা যাবে যে সোশ্যাল মিডিয়াটা সেটা হয়তো একটা রাষ্ট্রের উপরে সফট পাওয়ার প্রজেকশনের একটা টুল হিসাবে ব্যবহার হতে পারে। যে কোনো রাষ্ট্র যদি অ্যালগোরিদমের উপরে নিয়ন্ত্রণটা এস্টাবলিশ করতে পারে তখন সেই ক্ষেত্রে সে আরেকটা দেশের জনগণ তারা কিভাবে চিন্তা করতেছে, তাদের যে থট প্রসেস এই জিনিসটাকে পুরোপুরি প্রভাবিত করতে পারে। এখন লেখক এখানে আশঙ্কা প্রকাশ করেছেন যে এটা হয়তো ভবিষ্যতে একটা দেশের যে কোনো সিকিউরিটি কিংবা সভরেন্টি সার্বভৌমত্বের জন্য, নিরাপত্তার জন্য বড় একটা সংকট বা ঝুঁকির সৃষ্টি করতে পারে। এর মধ্যে মাঠে নতুন প্লেয়ার চলে আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা এআই। মানুষের এত বছর ধইরা তথ্য প্রযুক্তির উপরে টোটাল কন্ট্রোল, টোটাল জমিদারি ছিল, এটা এখন পুরোপুরি হুমকির মুখে পড়ে গেছে। কারণ মানুষই একমাত্র প্রাণী যে ইনফরমেশন ট্রান্সফার করতে পারে, ইনফরমেশন স্টোর করতে পারে, ইনফরমেশনকে ব্যবহার করে একটা ন্যারেটিভ তৈরি করতে পারে। এআই সে চিন্তা করতে পারে কি পারে না সেটা ব্যাপার না, কিন্তু সে কিন্তু নিজের মতো করে একটা ন্যারেটিভ তৈরি করতে পারতেছে। সায়েন্স ফিকশন মুভি, সায়েন্স ফিকশন নোবেল গুলাতে আমরা দেখি যে একটা সেন্ট্রাল এআই বা সেন্ট্রাল একটা মেশিন সে দুনিয়ার যাবতীয় ইনফরমেশন তার নিজের কন্ট্রোলে নিয়ে আসছে। এর ফলে মানুষ তার দাসে রূপান্তরিত হয়ে গেছে। ম্যাট্রিক্স বলেন, টার্মিনেটর বলেন, ডিউন সিরিজ বলেন, সবগুলাতে কিন্তু একই অবস্থা। ডিউনে তো দেখা যায় যে এআই এর বিরুদ্ধে জিহাদ কইরা শেষ পর্যন্ত মানুষ কোনো থিঙ্কিং মেশিন ব্যবহার করাটাই ব্যান করে দিচ্ছে ওই ইউনিভার্সে। তো আমরা কি সেই ধরনের একটা ফিউচারের দিকে আগাইতেছি? এটা মানে লেখক প্রশ্ন রেখে গেছেন বইয়ের ভিতরে। এটা একটা শঙ্কা তিনি প্রকাশ করছেন। লেখক ইউভাল নোয়া হারেরি উনি কিন্তু মোটেও এআই বিরোধী না। উনি জাস্ট উনার কোশ্চেনটা রেখে গেছেন যাতে এআই এর ব্যবহার সঠিকভাবে হয়, এমন কোনো রিয়েলিটিতে যাতে আমরা ফেস না করি যে এআই আমাদের বস হয়ে গেছে আর মানুষ তার দাসে পরিণত হয়ে গেছে। এই ধরনের সিচুয়েশন যাতে না হয় এই ব্যাপারে উনি পাঠকদেরকে সতর্ক করে দিয়েছেন। জায়গা বইটা খুবই ইন্টারেস্টিং রিড, মানে একবার আপনি যদি পড়া শুরু করেন বইটা রাখাটাই খুব দুষ্কর। এই বইয়ের সাথে রিলেটেড আমার একটা ইন্টারেস্টিং কাহিনী আপনাদের সাথে শেয়ার করি। আমি তখন ফাউন্ডেশন ট্রেনিং এ বিপিএটিসি তে ছিলাম। তো সেই সময় বইটা আমি পড়া শুরু করি, মানে এতটা ইন্টারেস্টিং লাগছে যে আমি ক্লাসেও বইটা নিয়ে গেছি। তখন চুরি করে বইটা পড়তেছিলাম, সেই সময়টাতে বইটা আবার সিজড হয়। বুঝেন তাইলে বইটা কতটা ইন্টারেস্টিং। যারা বইটা এখনো পড়েন নাই পড়ে নিতে পারেন, আপনাদের কাছে ভাল লাগবে। আর যারা বিগ হিস্ট্রি পছন্দ করেন তারা ইউভাল নোয়া হারারির আদার্স যে বইগুলো আছে ওগুলা পড়লেও মজা পাবেন। আর এই কন্টেন্টটা যাদের ভালো লেগেছে আশা করি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।